সব প্রস্তুতি সম্পন্ন নির্বাচন কমিশনের ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী বুধ, বৃহস্পতি কিংবা পরের সপ্তাহের যে কোনো দিন তফসিল গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এসব বিষয় সামনে রেখে আজকের ভোটের ট্রেনের আয়োজন প্ল্যাটফর্মে ভোটের ট্রেন। আপনার সঙ্গে থাকছি আমি আজহার লিমন। তফসিলের পরবর্তী রাজনীতি ও নির্বাচনের মাঠের চেহারা কেমন হবে, প্রত্যাশা কেমন, ভিন্ন পরিস্থিতিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচন নিয়ে জানাবো বিশেষজ্ঞদের বিশ্লেষণ, তৃণমূল মানুষের মতামত। তবে শুরুতেই চলতি আলাপ নির্বাচন ও ভোট নিয়ে। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে, আহত হচ্ছে। এই সব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, ভোটার টার্নওভার কম হতে পারে। এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত। সেই দাবি এখনো আমাদের আছে। প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে 200 আসনেও আমরা বিজয়ী হয়ে যাই, তারপরে আমরা এটি করবো ইনশাল্লাহ। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বলেন, কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে বাবা যে কথা বলতে দেয় না, আর বাংলা 24 ঘন্টা কথা বলে, তারপরে কথা বাক স্বাধীনতা হয়। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল ঘোষণা নিবন্ধন করবেন, যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। আলোচনার আগে দেখে নিতে চাই, বিগত নির্বাচনগুলোতে ভোট গ্রহণের আগে সাধারণত কয়দিন আগে তফসিল হয়েছে এবং নির্বাচন কী বার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো রোববারে নবম জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2008 থেকে 2008 সালে অনুষ্ঠিত হয়েছে। তারপর থেকে প্রতিটি নির্বাচনেই কিন্তু রোববারেই ভোট গ্রহণ হয়েছে। আমরা একটু দেখি যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2001 সালে অনুষ্ঠিত হয়েছে, এখানে তফসিল ঘোষণা হয়েছিল 2001 সালের 19 আগস্ট। নির্বাচনের তারিখ ছিল 1 অক্টোবর 2001 সাল। সে নির্বাচনের দিনটি ছিল সোমবার এবং তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের তারিখের পার্থক্য ছিল 42 দিন। নবম জাতীয় সংসদ নির্বাচন 2008, এটিতে কয়েকবারই তফসিল ঘোষণা হয়েছে, তবে আমরা এখানে দেখছি যে তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিনের পার্থক্য 37 দিন। এবং দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 এবং এরপরে 18 নির্বাচন এবং যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বিতর্কিত নির্বাচনগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে 37 থেকে 52 দিনের একটা পার্থক্য ছিল তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিনের মধ্যে। কিন্তু আমরা যেটি দেখছি যে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি ক্ষেত্রে কিন্তু রোববারেই ভোট অনুষ্ঠিত হয়েছে এবং যেটি জানা যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন, সেইখানে মনে করা হচ্ছে যে 10 ডিসেম্বর 2025 তারিখে তফসিল ঘোষণা হতে পারে এবং নির্বাচনের দিনের সম্ভাব্য তারিখ হলো 8 ফেব্রুয়ারি 2026, এটি মনে করা হচ্ছে, এবং সেদিনও কিন্তু রোববার। এবং এই ক্ষেত্রে কিন্তু তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিনের পার্থক্য 60 দিন। RICL TMX
যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, আজ প্ল্যাটফর্মে ভোটের ট্রেন শিরোনামের আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম। জনাব আব্দুল আলিম, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। যেটি প্রথমেই যেই বিষয়টি একটু দেখতে চাই, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একটা যেহেতু তফসিলের প্ল্যাটফর্মে ভোটের ট্রেন আমরা আলোচনা যখন করছি, এটা হলো এই ভিত্তিতে করছি যে নির্বাচন কমিশন বলছে তাদের সমস্ত প্রস্তুতি শেষ এবং এক ধরনের যে হয়তো 10 তারিখ বুধবার, বৃহস্পতিবার অথবা সামনের সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। সেই অর্থে আমরা যেটি দেখছি যে প্রতি ইলেকশনেরই তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের মধ্যে পার্থক্যটা আসলে সুনির্দিষ্ট না, যে আমরা 42 দিনের পার্থক্য দেখছি, 52 দিন দেখছি, আবার 37 দিনও দেখছি। তো প্রথম যে প্রশ্ন আপনার কাছে করতে চাই সেটি হলো যে এই তফসিল ঘোষণা কতদিন আগে হবে, এটি কি আসলে আইন দ্বারা কোনো সীমাবদ্ধতা আছে নাকি এটি শুধুমাত্র অনুশীলন বা প্র্যাকটিসের ব্যাপার? ধন্যবাদ আপনাকে। না, আমাদের যে প্রধান নির্বাচনী আইন আরপিও বা অন্য কোনো নির্বাচনী আইনে বলা নাই যে তফসিল ঘোষণা এবং নির্বাচনের দিন তার মধ্যে গ্যাপটা কতদিন হবে, এটা উল্লেখ করা নাই। সাধারণত আমাদের যে প্র্যাকটিস, কখনো 45 দিন, কখনো 40 দিন, আপনি যারা দেখালেন কখনো 37 দিন, কখনো 42 দিন, আবার কখনো রিভাইজ করে এটাকে কয়েকবার রিভাইজ করে অনেক দিনই নিয়ে আসা হয়েছে। এবং এটা একটাই লক্ষ্য ছিল, যখন খুব বেশি সময় দেওয়া হয়েছিল, রিভাইজ করা হয়েছিল, যে পলিটিক্যাল পার্টিগুলোর আবেদন, অর্থাৎ সবগুলো পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, নির্বাচনটাকে ইনক্লুসিভ করা, এই জন্য এরকম রিভাইজ করা হয়েছিল। বাট আমাদের স্ট্যান্ডার্ড টাইমটা হচ্ছে 45 দিন। সেই ক্ষেত্রে কি এখনো যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি আবেদন করে তফসিলের তারিখ কি হেরফের হতে পারে? বা ধরেন যে যেটি বলা হচ্ছে যে হয়তো ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে, এটা কি পরিবর্তন হতে পারে? আমার মনে হয় এবছর সম্ভব না। এই কারণেই, যেহেতু ইলেকশন কমিশনও সিদ্ধান্ত নিয়েছে এবার সময়টা একটু বেশি দেবে, এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করেছিলাম এই সময়টাকে একটু বাড়ানো। কারণ এই যে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত নির্বাচন কমিশনকে অনেক কাজ করতে হয়, এই যে যাচাই বাছাই, নানা রকম কাজ, এই কাজটা করতে সময় লাগে। এই জন্য আমরা সময়টাকে বাড়াতে বলেছি। আর যেহেতু নির্বাচনটা রোজার আগেই শেষ করতে হবে, কাজে এখানেও কিন্তু একটা বাধ্যবাধকতা। আর আরেকটা প্রশ্ন করব এই ইস্যুতে জনাব আব্দুল আলিম, সেটি হলো যে আমরা নবম জাতীয় সংসদ, যেটি 2008 সালের নির্বাচন, এরপরে তো বিতর্কিত নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে ভোটের তারিখ হিসাবে নির্বাচন কমিশনের মানে রোববারের দিনের প্রতি একটা আগ্রহ আছে। এইটা কেন? এটার একটা বড় কারণ হচ্ছে যে রবিবারের আগে কি বার? শুক্রবার, শনিবার, অর্থাৎ আমাদের সাপ্তাহিক ছুটি। বাংলাদেশের বড় বড় শহরে অনেক ভোটার আছে যারা ওই শহরের ভোটার না, ওখানে বসবাস করে চাকরির কারণে, অন্য কারণে, ব্যবসার কারণে, কিন্তু তারা ভোটার হচ্ছে তাদের এলাকা, তাদের গ্রামে। আপনি শুক্রবার, শনিবার এবং সঙ্গে যদি রোববার হয়, অর্থাৎ ইলেকশনের দিন আমাদের দেশে সরকারি ছুটি থাকে, তারা 3 দিনের ছুটি পায়, তখন ঢাকা বা চট্টগ্রাম বা অন্যান্য বড় শহরের যারা বসবাস করেন তারা সহজেই গ্রামে যেতে পারেন ভোট দেওয়ার উদ্দেশ্যে। তাদের বেড়ানো হলো, গ্রামে যাওয়া হলো, একসঙ্গে ভোট দেওয়া হলো। তাতে একটা হচ্ছে তারা বেড়াচ্ছে, আর একটা হচ্ছে ভোটার টার্ন আউটটাও বাড়ছে, অর্থাৎ ভোটারদেরকে আকৃষ্ট করা। সেই ক্ষেত্রে যেটি আলোচনা হচ্ছে, প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান যে ঘোষণাটি দিয়ে রেখেছে যে কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধ অতিক্রম করবে না, সেক্ষেত্রে কি 8 ফেব্রুয়ারি যেদিন রোববার, সেদিন কি ভোট হতে পারে? ভোট হতে পারে, রোববারে হতে পারে, বৃহস্পতিবার হতে পারে। কারণ আমার ধারণা, মানে আমার যেটা অভিজ্ঞতা বলে, যেটা উইকেন্ডের সঙ্গে, সাপ্তাহিক ছুটির সঙ্গে হবে, হয় রোববার অথবা বৃহস্পতিবার। আমি দুটার বারের কথাই আমার মাথায় আছে, হয় বৃহস্পতি না হয় রবিবার। আমার ধারণা এটা আইডিয়াল হবে, যে ব্যাখ্যাটা আমি আগে দিলাম, যে সঙ্গে শুক্রবার, শনিবার, তার সঙ্গে এই ধরনের একটা ডে যুক্ত হলে তাহলে তো মানে যেটি আমরা বলছি যে 8 ফেব্রুয়ারি আমরাও দেখালাম, সেটির একটা বড় সম্ভাবনা আছে। অবশ্যই সম্ভাবনা আছে। এই যে তারিখটা যে নির্ধারণ হয়, সেখানে যেটি আমরা অন্যদের সঙ্গে কথা বলে জেনেছি, আবহাওয়া কিংবা নির্বাচন পরবর্তী যে সহিংসতা, এগুলো তো বিবেচনা নেওয়া হয়। হ্যাঁ, আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর। কারণ যদি বৃষ্টি হয় বা কোনো ঝড় থাকে, তখন তো মানুষ ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত বোধ করবে না। এই জন্যে আবহাওয়াটাকে বিবেচনা নেওয়া হয়। যেটি জনাব আব্দুল আলিম, আপনার কাছে যেটা মানে আজকে বিশেষ করে আমরা একটু আলোচনা করতে চাই, যে প্ল্যাটফর্মে ভোটের ট্রেন মানে হলো যে কোনো মুহূর্তে ইঞ্জিনও চালু হয়ে যেতে পারে। তফসিল ঘোষণার পরের চেহারাটা,
সেটা রাজনীতির মাঠের চেহারা হতে পারে, সেটা নির্বাচনী বা ভোটের মাঠ, একটা কি বড় পরিবর্তন আসবে? তো একটা বড় পরিবর্তন হচ্ছে যেটা আপনার আমাদের যে নির্বাচনের আচরণ বিধিমালা দল এবং প্রার্থীর জন্য, তার মধ্যে পরিষ্কার করে বলা আছে যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রার্থী যারা এখন অনেক আগে থেকে ক্যাম্পেইন শুরু করেছে, আপনি ঢাকা বাংলাদেশের যে কোনো আসনে যান, প্রত্যেক আসনেই প্রার্থীদের পোস্টার আছে, ব্যানার আছে, নানা রকমভাবে তারা প্রচার কার্যক্রম চালাচ্ছে। সো এই জিনিসগুলোকে সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ এটাকে একদম ক্লিন করে মাঠটাকে সবার জন্য সমান করে দিতে হবে। এটা একটা সবচেয়ে বড় পরিবর্তন এবং এটা সবাইকে করতেও হবে, এছাড়া অপশন নাই। তারপরে প্রত্যেক প্রার্থী তারা কি করবে, দল থেকে আগে মনোনয়নপত্র কিনবেন, অর্থাৎ দলীয় মনোনয়নপত্র, যারা দলীয় প্রার্থী হবেন তারা ওই দিকে ব্যস্ত হয়ে যাবেন। এবং দলগুলো কি করবে, তারা ওই নমিনেশন কেনার পরে তাদেরকে একটা ওই তাদের একটা ইয়ে করবেন, তাদেরকে যাচাই বাছাই করবেন, তাদের ইন্টারভিউ নেবেন, ইন্টারভিউ নিয়ে দলগুলো তাদের প্রার্থিতা চূড়ান্ত করবে এবং এই প্রার্থীরা আবার ইলেকশন কমিশনের কাছ থেকে তাদের মনোনয়নপত্র কিনবেন, সেটা তারা পূরণ করে আবার জমা দিবেন। সো তখন থেকে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ শুরু হয়ে যাবে। কিন্তু প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী কোনোভাবেই এই যে লিফলেট বা অন্য জিনিস দিয়ে প্রচার করা, ব্যানার দিয়ে প্রচার করা, এটা কিন্তু করতে পারবে না। অর্থাৎ প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত আমাদের পুরো বাংলাদেশে যে এখন যে পোস্টার দেখতে পাচ্ছি, এখন যে ব্যানার দেখতে পাচ্ছি, এগুলো থাকবে না, ক্লিন হয়ে যাবে। কিন্তু মানে তাহলে তারা কি করবে ওই সময়টা? ওই সময় তারা ডোর টু ডোর ক্যাম্পেইন করবে, তারা ঘরোয়া অনুষ্ঠান করবে, বাড়ি বাড়ি যাবে, ভোট চাবে, তারা নিজস্ব পরিকল্পনা করবে যে কীভাবে তারা নির্বাচনে জিতে আসবে, সেই পরিকল্পনাগুলো করবে, এটাই তাদের কাজ হবে। মনোনয়ন জমা দেবার একটা বড় প্রশ্ন আছে, বিশেষ করে একটা বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তিনিও তো প্রার্থী আছেন, তারও প্রার্থিতা নিয়ে একটা কথা আছে যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন কবে হবে। প্রশ্নটা একটু খোলাখুলি করি যে সেই ক্ষেত্রে ধরেন তারেক রহমান উনি যদি প্রার্থী হতে চান, উনার তাহলে ভোটার কবে হতে পারে, মানে ভোটার কবে হতে হবে, সেটা কি মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই? তো অবশ্যই। উনি যেহেতু এখনো ভোটার না, এখন ইলেকশন কমিশন এরকম পরিস্থিতিতে একটা জরুরি কমিশন সভা অনুষ্ঠান করে তাকে ভোটার করে নিতে পারে, এটা কোনো বড় বাধা হবে না। কাজেই উনি যদি এই যে তারিখে উনি মনোনয়নপত্র জমা দিবেন তার আগে যদি ভোটার হন, অর্থাৎ ভোটার তালিকায় তার নামটা থাকতে হবে, তাছাড়া উনি ভোটার ইলেকশন করতে পারবেন না। আমরা তৃণমূল মানুষের মতামত শুনব। এবারের নির্বাচনটাকে, আপনি তো বহুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনকে পর্যবেক্ষণ করেছেন, দায়িত্বও পালন করেছেন, মানে এবারের নির্বাচনটা কি অন্য নির্বাচনের সঙ্গে কিভাবে আলাদা, বা আলাদা কি গুরুত্ব রাখে? আমাদের যে যত কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যা ছিল, আমরা যেটাই বলি না কেন, আগের সবগুলো নির্বাচনে সব দলের একটা অংশগ্রহণ ছিল, সব দলের অংশগ্রহণ ছিল। এবং তখন কিন্তু কোনো একটা দলকে এইভাবে বিতরণ করে নির্বাচন হয় নাই। এটা একটা বড় পরিবর্তন, বড় চেঞ্জ। অর্থাৎ একটা গ্রুপ নাই, এটা একটা বড় পরিবর্তন। তারপরে ধরেন যে আমরা এই যে নির্বাচনটা হচ্ছে, তার আগে কিন্তু সংস্কার নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর কাজ। এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, তারপরে সেই সংস্কার কমিশনকে নিয়ে একটা ঐক্যমত কমিশন, 6টা কমিশনকে একটা ঐক্যমত কমিশন, তার মাধ্যমে পলিটিক্যাল পার্টির সঙ্গে দফায় দফায় প্রায় 1 বছর ধরে আলাপ আলোচনা করা, তারপর ঐক্যমতে আসার চেষ্টা করা। এবং নির্বাচনী যে আইনগুলো আছে তার মধ্যে অনেকগুলো কিন্তু অনেক পরিবর্তন আসছে। সো এই পরিবর্তনের মাধ্যমে একটা নির্বাচন হতে যাচ্ছে। কাজে আমরা এক্সপেক্ট করি যে একটা ভালো অন্যরকম নির্বাচন হবে, বাট এটা নির্ভর করবে এই যে বাকি যে সময়টুকু আছে তার উপরে। দর্শক, আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলছি প্ল্যাটফর্মে ভোটের ট্রেন এই শিরোনামে, এবং এই আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনের স্টুডিওতে যুক্ত হয়েছেন নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম। জনাব আব্দুল আলিম, আপনাকে আরেকবার স্বাগত। যে প্রশ্নটা করছি যে আপনি বলছিলেন যে একটা ব্যতিক্রম পরিবেশে নির্বাচন হচ্ছে এবং একটা ভালো নির্বাচন হবে, এর কারণ হলো যে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং এই গণঅভ্যুত্থানে যারা একটা ভুল রোল প্লে করেছিল বাংলাদেশে, তাদের বিতরণ হয়েছে। তো এই জায়গায় যখন আমরা কথা বলছি, তখন তো এই গণঅভ্যুত্থানে যারা শক্তি হিসেবে কাজ করেছে, রাজনীতির মাঠে যারা মিত্র ছিল, এই যে বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি, এরা তো সবাই এক জায়গায় ছিল। তাহলে কি এইবারের নির্বাচনে যারা সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার নির্বাচন সহিংসতাকে ভয় পায়, তাহলে কি এবার নির্বাচনের চিত্রটা ভিন্ন হবে? বিশেষ করে কিন্তু এখনও মানে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। না, এটার সাথে বড় জিনিস হচ্ছে আমরা আমাদের যে অতীতের নির্বাচন যেগুলো কেয়ারটেকার সরকারের অধীনে হয়েছিল,
ওখানকার আমাদের শিক্ষাটা ছিল যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা কনসেনসাস এসেছিল, ঐক্যমত এসেছিল। নির্বাচনের তারিখ নিয়ে তাদের মধ্যে মত ভিন্নতা ছিল না। সব দলই চেয়েছিল নির্বাচন হোক, এই সময় হোক। আলাপ আলোচনা করে ওইরকম একটা ফিল্ড ক্রিয়েট করা হয়েছিল। সবাইকে ইলেকশন কমিশন এবং কেয়ারটেকার সরকার একটা জায়গায় নিয়ে আসতে পেরেছিল। কিন্তু এখনকার যে অবস্থাটা, আপনি এখনও দেখেন কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলছে। কয়েকদিন পর আমরা তফসিল ঘোষণা করতে যাচ্ছি, কিন্তু তারপরেও কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাক, নির্বাচন পিছিয়ে হোক। অর্থাৎ পার্থক্য হচ্ছে আমাদের এবার পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমতে নাই। এটা মোটামুটি স্পষ্ট এখন দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ ঐক্যমতটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইলেকশনের জন্য। এই জিনিসটা কিন্তু একটা বিভেদ তৈরি করতে পারে। যদি তফসিল ঘোষণা পরে, আমি আশা করছি যে তফসিল ঘোষণা পরে সবগুলো পলিটিক্যাল পার্টি এক জায়গায় আসবে এবং যে কথাগুলো কেউ কোনো পক্ষ থেকে বলা হচ্ছে আর বলা হবে না, আমি এটা আশা করছি। বাট যদি এটা কন্টিনিউ করে তখন কিন্তু এক ধরনের সমস্যা হবে। কাজে এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জুলাইয়ের স্বার্থে, হ্যাঁ, সবাইকে এক জায়গায় আসতে হবে। এখানে আরেকটু আব্দুল আলিম ভাই আরেকটু বিষয় আলোচনা করতে চাই যে প্রতিটা নির্বাচনেই, আমাদের দেশে তো 12টা নির্বাচন হয়েছে আমার যদি ভুল না হয়, প্রত্যেকটা নির্বাচনে একটা মিল বিতর্কের জায়গায়, সেটা হলো যে মাঠ প্রশাসন, যাদের হাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এবারে কি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? এটা সবসময় চ্যালেঞ্জ, এটা কখনোই চ্যালেঞ্জের বাইরে না। মানে একটা ভালো নির্বাচন নির্ভর করে মূলত মাঠ প্রশাসনের উপরে। কারণ ইলেকশন কমিশন তো মাঠে যেতে পারে না। তারা কি করে? তারা পলিসি সিদ্ধান্ত দেয় আর সিদ্ধান্তটা বাস্তবায়ন করে মাঠ প্রশাসন। বাট ইলেকশন কমিশন একটা দায়িত্ব থাকে যে তারা মনিটরিং করে, অর্থাৎ মাঠ প্রশাসন ঠিক মতো কাজ করছে কিনা সেটা তাদের মনিটরিং করার দায়িত্ব। হ্যাঁ, সো এবার ওই রিস্কটা এবারও আছে। কিন্তু পার্থক্যটা হবে যে এবার যেহেতু আমরা যদি আবার একটু আগের আমি আমার জায়গায় উত্তর ফিরে যাই, যে কেয়ারটেকার সরকারের সময় সাধারণত মাঠ প্রশাসন একটা নিউট্রাল রোল প্লে করে, তারা তাদের বায়াসনেসটা কখনো দেখায় না। এটা আমাদের অতীতের অভিজ্ঞতা। তা আমি আশা করছি যে এবারও কোনোভাবে তারা হয়তো বায়াসনেস দেখাবে না, তারা নির্বাচনের দিকে তাকাবে, তারা কোনো দলের দিকে তাকাবে না, তারা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে তাকাবে। তাদের একটা এজেন্ডা থাকবে যে নির্বাচনকে কিভাবে অবাধ করা যায়, সুষ্ঠু করা যায়, সুন্দর করা যায়, ইতিহাসের সেনা নির্বাচন করা যায়। এটা হয়তো তারা বিশ্লেষক হিসেবে আপনি তো নজর রাখছেন, বিভিন্ন আলাপ আলোচনাও আছে, রাজনীতিকরা বলছে যে কোনো একটা দলের দিকে হেলে পড়ছে, এটা সেটা অনেক কিছু। কিন্তু লক্ষণ দেখে আপনার কি মনে হচ্ছে? এগুলো তো পলিটিক্যাল রেটরিকও হতে পারে, অনেক কথাই হয় রাজনীতিতে। হ্যাঁ, ওই আপনি যেটা বললেন পলিটিক্যাল রেটরিক, ব্যাপারটা হলো যে আমাদের সব নির্বাচনেই কিছু পলিটিক্যাল স্টেটমেন্ট আসবেই, একটা দল আরেক দলকে ব্লেম দিবেই, এটা আমাদের নির্বাচনের অংশ, পলিটিক্সের অংশ, এটা থাকবেই। বাট যারা কাজ করবেন তাদেরকে ওদিকে কান না দিয়ে একদম এইভাবে হাঁটতে হবে, সোজা হাঁটতে হবে। আমরা একদম শেষ প্রান্তে দুইটা প্রশ্ন করতে চাই, একটু সংক্ষেপে উত্তর দেন। একটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী এরা একটা ইলেকশনে তো বড় ভূমিকা রাখে, বিশেষ করে সেনাবাহিনীর আলাদা একটা মর্যাদা আছে, তাদেরও এক ধরনের শৃঙ্খলার ব্যাপারে লোকজন মানে, সেইটা একটা কেমন চ্যালেঞ্জ, সেই প্রস্তুতির জায়গাটা আপনি কিভাবে দেখছেন? আর গণভোটের জন্য কি আলাদা তফসিল বা এটা একটা চ্যালেঞ্জ হবে কিনা? সবশেষ প্রথমত যে আমাদের নির্বাচনের সেনাবাহিনীর যে একটা প্রেজেন্স, এটাই খুব গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিষ্ঠানটার প্রতি মানুষের ট্রাস্ট এখন পর্যন্ত অনেক হাই। কাজে তারা যখন এই নির্বাচনে থাকবে তখন কিন্তু জনগণ সাহস পাবে, ভরসার জায়গা খুঁজে পাবে, তখন তারা কেন্দ্রে যাবে, ভোট দিবে। এটা একটা পজিটিভ দিক। এদিক থেকে প্রস্তুতি কেমন দেখছেন? আর এটা নিয়ে তো আলোচনা হচ্ছে, ইলেকশন কমিশন দফায় দফায় বৈঠক করেছে, আলোচনা করছে, হয়তো পরিকল্পনা করছে। আমরা তফসিল ঘোষণা পরে হয়তো এটার বাস্তবায়নটা দেখতে পাবো। আর দুটো ভোট একসঙ্গে বাংলাদেশে কিন্তু প্রথম, গণভোট এবং সংসদ নির্বাচন আগে কখনো হয় না, একই দিনে করা। এবং ইলেকশন কমিশন কিছু পরিবর্তন আনছে, সময়ের ক্ষেত্রে একটা পরিবর্তন আনছে। এবং আমি যেটা দেখলাম যে তারা একই ভোট কক্ষে দুটো মার্কিং প্লেস করার চিন্তা করছে। সো এটা একটা চ্যালেঞ্জ হবে। আবার ধরেন যে তারপরে ভোটগুলো একটা মাত্র বাক্সে যাবে, একটা বাক্স থেকে গণনা করা কোন চ্যালেঞ্জিং। যদি আমরা বলে থাকি যে আমাদের যে স্থানীয় নির্বাচন সেখানে 3টা করে ভোট থাকে, বাট ওটা তো এত বড় নির্বাচন হয় না, ছোট ছোট আকারে হয়। এটা একটা বড় নির্বাচন, একটা পার্থক্য আছে। আর একটা হচ্ছে যে গণভোটের যে 4টা ইস্যু, এটা কিন্তু মানুষ অনেকেই জানে না, সাধারণ মানুষ জানে না। আমরা জানি, আপনি জানেন, হ্যাঁ, কিন্তু ওইভাবে আমরা একদম শেষ প্রান্তে এই পর্বের আব্দুল আলিম, জনাব আব্দুল আলিম, আপনাকে অনেক ধন্যবাদ সশরীরে এই ভোটে ট্রেনের স্টুডিওতে হাজির হয়ে এই আলোচনাকে সম্প্রসারণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই প্ল্যাটফর্মে ভোটের ট্রেন নিয়ে কি ভাবছে প্রান্তিক মানুষেরা। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ।
ভোটের ট্রেনের আজকের পর্বে সিলেট থেকে স্বাগত জানাচ্ছি। আমি সন্দীপন শুভ। আমার সাথে আজকে রয়েছেন কয়েকজন তরুণ ভোটার। আজকে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং জেনে নেব তফসিল পরবর্তী সময়ে নির্বাচনী সহিংসতা রোধে এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আসলে তাদের প্রত্যাশা কী এবং নির্বাচনী পরিবেশ নিয়ে আপনারা কী ভাবছেন। আমি প্রথমেই জানতে চাই যে সুষ্ঠু একটি পরিবেশ বজায় রাখার জন্য আপনাদের প্রত্যাশাটা কী? ধন্যবাদ। আমরা আসলে ইতিমধ্যে লক্ষ্য করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে তত ইতিমধ্যেই বাংলাদেশে সহিংসতা বেড়েই চলছে। পূর্বে যে যত নির্বাচনগুলো হয়েছিল তখন আমরা দেখেছি সারা দেশে আগুন সন্ত্রাস সহ জ্বালাও পোড়া হয়েছিল। আমরা বিশেষ করে তরুণ ভোটাররা এই বিষয়গুলোর প্রতি খুবই বিরক্ত। আমরা সবসময় চাই দেশ একটি সহনশীলতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করুক, যাতে করে এত সুন্দর করে আমেজ তৈরি হোক, যাতে করে তরুণ ভোটাররা ভোট দিতে যায়। তো আমরা এটাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আশা করি, যাতে করে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সহিংসতা মুক্ত একটি আমোদপূর্ণ নির্বাচন হয়, যাতে আমরা সকলেই আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে ভোট দিয়ে এই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে সহায়তা করতে পারি। ধন্যবাদ। আমার কাছে আরও রয়েছেন আমার ডান পাশে আরও কয়েকজন শিক্ষার্থী। তাদের কাছে জানবো আসলে এই যে তফসিল ঘোষণা হবে এর পরবর্তীতেই তো ভোটের ডামাডুলটি বেজে উঠবে। তো আপনাদের কাছে আসলে মূল দাবিটি কি, প্রত্যাশা কি? সহিংসতা রোধে বা সহনশীলতার রাজনীতি আপনারা চান কি না? ধন্যবাদ। আমরা মূলত তরুণরা চাই যে সুষ্ঠু একটা নির্বাচন হোক, কোনো বাধা প্রতিকূলতা পেরিয়ে আমরা যাতে একটা সুষ্ঠু নির্বাচন একজন যোগ্য প্রার্থীকে বা দলকে পেতে পারি। তো সেজন্য আমরা সহিংসতা মুক্ত আমরা একটা নির্বাচন চাচ্ছি, যেখানে নারী ভোটাররা নির্দ্বিধায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং তাদের অধিকার রক্ষার জন্য আমরা সবাই যাতে একসাথে একযোগে কাজ করতে পারি, সেই লক্ষ্যে আমরা আগাবো ইনশাল্লাহ। আমি যদি আরেকটু জানতে চাই, এক কথায় যদি আপনি একটু বলেন যে এই যে সহিংসতা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একদলকে কেন্দ্র করে কিন্তু তারা তির্যক মন্তব্য ছুটছেন, এটি আসলে আপনারা যারা তরুণ ভোটার আপনারা কিভাবে দেখেন? প্রথমে ধন্যবাদ। একে অপরের প্রতি তির্যক যে মন্তব্য, সেটা হচ্ছে রাজনৈতিক ময়দানে একটা কমন নিয়ম, সেটা আমরা পূর্ব লক্ষিত হয়েছে। তো তরুণ ভোটার হিসেবে আমরা যে পূর্বের যে কালচার, ট্যাগিং, ফেমিং এবং হানাহানি, মারামারি, সহিংসতা, আগুন জ্বালাও পোড়াও, এগুলো আমরা বর্তমান প্রজন্ম কোনোভাবেই অ্যাকসেপ্ট করে নিব না বলে আমরা 24-এর ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। তো আমার যে প্রত্যাশা থাকবে, আগামী নির্বাচন হবে গঠনমূলক, সকলের অংশগ্রহণমূলক এবং সকলের সহযোগিতামূলক, প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে। আমরা আরেকটু যেতে চাই সর্বশেষ যিনি রয়েছেন আজকে এখানে আমাদের তরুণ ভোটার, তার কাছে আসলে আপনারও প্রত্যাশা কি? এই যে আমাদের এখানে সবসময় একজনের পিছনে লেগে আছেন, যে সংস্কৃতিটা চলছে, এটা আসলে আপনারা পছন্দ করছেন কিনা না তরুণ ভোটার? 5 আগস্টের পরবর্তীতে ট্যাগিং, রোংরামি, এই বিষয়গুলোতে রাহাজানি, পেশি শক্তির যে একটা বলয়, এই জিনিসটা হচ্ছে আপনার বিলুপ্ত হয়ে গেছে। এখনকার নতুন বাংলাদেশে যারাই ট্যাগিং, ব্যাশিং এবং পেশি শক্তির একটা বিষয় কাজ করবে, তাদের অবস্থান ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ তাদের মতনই হবে। সো আমরা চাই নতুন বাংলাদেশ সুন্দর হোক এবং বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন একটা স্বচ্ছ এবং একটা গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচন হোক। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তরুণ ভোটারদের প্রত্যাশা এবং সকলেই চাচ্ছেন একটা নতুনত্ব এবং এবারের নির্বাচন যেন সবচেয়ে সুন্দর একটি নির্বাচন হয় বাংলাদেশের ইতিহাসে, তেমনটি কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল আসলে আজকের ভোটের ট্রেনে সিলেট থেকে আমার কাছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সন্দীপন শুভ। মনে হয় এটি শুধু তরুণ প্রজন্ম, এটি সব বয়সী মানুষের প্রত্যাশা একটি দারুণ নির্বাচনের। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।